বাজারে মূল্যস্ফীতির পারদ বেশ চড়া, কিন্তু সেই আঁচ শুধু গ্রাহকের লাগছে বললে ভুল হবে। কেননা সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ আর নীতি অনিশ্চয়তার কারণে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত। এখানে ভোক্তার ব্যয় সংকোচন ব্র্যান্ডগুলোকে কৌশল বদলাতে বাধ্য করছে। অন্যদিকে নতুন চ্যালেঞ্জ দিচ্ছে জলবায়ু পরিবর্তন আর অবকাঠামো ঘাটতি। কিভাবে ঘুরে দাঁড়াবে এই শিল্প তা জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসিআই কনজিউমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার কামরুল হাসানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। কামরুল হাসান, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আমরা শুরুতে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাকে সেই সাথে আমরা 2 বছর পরে আমাদের কথা হচ্ছে, এর মাঝে আপনি পদোন্নতি পেয়েছেন, সেজন্য আপনাকে আমরা অভিনন্দনও জানাতে চাই। এবং এমন একটি পরিস্থিতিতে আমরা আলোচনা করছি, রমজান মাস যেহেতু অনেকে এই ধরনের আলোচনাগুলো করে এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডসের একটা বড় বেচাকেনা আসলে এই সময়টাই হয়, এবং আপনি যে প্রোডাক্টগুলোর দায়িত্বে সেখানে, সেই জন্যই আজকের আলোচনাটা এখানে করা। তারপর আমরা আরও অন্যান্য দিক নিয়ে আলোচনা করব। যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের বাজারের আকারই নাকি $6 বিলিয়ন বেশি, এবং এটা গ্র্যাজুয়ালি ইভলভ হচ্ছে আমাদের দেশের এফএমসিজি প্রোডাক্টগুলো। আমরা কাস্টমারদেরকে যতটা দ্রুত প্রোডাক্ট দিচ্ছি, আমি ধরে নিচ্ছি মার্কেটের ম্যাচুরিটি সেইভাবেই বাড়ছে। কিন্তু আপনারা যারা এই মার্কেটে কন্ট্রিবিউট করছেন, আপনারা স্যাটিসফাইড কিনা উইথ দ্য পেস অফ দি কনজিউমার্স অ্যান্ড উইথ দ্য পেস অফ দি কোম্পানি অর দি ইন্ডাস্ট্রি? ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে এফএমসিজি মার্কেট তো একটা বিশাল। আপনার প্রতিদিন সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এটা আপনার জীবনের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। সো ইউ ক্যান নট অ্যাভয়েড এফএমসিজি প্রোডাক্টগুলোকে নিয়ে। আর প্রোডাক্টের যে মার্কেট সাইজের কথা বললেন বা সম্প্রসারণের কথা বললেন, ইয়েস, বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা গ্রোথ রিজিয়ন। এখানে আমাদের বাংলাদেশি জনগণের পারচেজ ক্যাপাবিলিটি বাড়তেছে, দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে এই প্রোডাক্টের ডিমান্ডও বাড়তেছে। তা আমরা যারা অপারেটর আছি, আপনি যদি জাস্ট ইউ কম্পেয়ার যে 10 বছর আগে বা তারও 10 বছর আগে এবং এখন কারেন্ট সিচুয়েশান, অনেকগুলো নতুন নতুন কোম্পানি এসেছে, অনেকগুলো ক্যাটাগরি লঞ্চ হয়েছে। সো প্রোডাক্টের মধ্যে ইনোভেশন এসেছে। সো হোয়াট ডাজ ইট মিন? তার মানে এখানে একটা ডিমান্ড আছে এবং এটা একটা এভলিউশনের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মার্কেট এগিয়ে যাচ্ছে। কোম্পানিগুলিরও কিন্তু ক্যাপাবিলিটি বাড়তেছে একই সাথে। তার মানে বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এই প্রতিযোগিতার বাজারে আমরা একটা জিনিস দেখতে পাই, আমি একটু রিটেল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাই। এখনও আমাদের যারা কাস্টমাররা আছেন, তারা ট্রেডিশনাল রিটেল যে আউটলেটগুলো আছে, আমি প্রান্তিক মানুষের কথাই বলছি, ওখান থেকেই তারা পণ্য কিনতে স্বচ্ছন্দ বোধ করেন। এখন আমরা দেখতে পাচ্ছি ই কমার্স, কুইক কমার্স, আর অনেক ধরনের কমার্স এসেছে যারা মানুষকে প্রোডাক্টগুলো বিক্রি করে দিচ্ছে। থার্ড পয়েন্টটা হচ্ছে যে ইউ হ্যাভ এ মোর কম্পিটিশন ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও। এই ইন্ডাস্ট্রিতে আসলে প্রতিযোগিতা করে টিকে থাকা কতটা সহজ, এবং সেই প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য আপনারা এনাফ ফ্যাসিলিটিস পাচ্ছেন কিনা? আসলে আমাদের রিটেল স্ট্রাকচারের কথা যেটা বললেন, যে এফ কমার্স, ই কমার্স বা ট্রেডিশনাল ট্রেড, আমাদের দেশে অলমোস্ট 1.8 মিলিয়ন দোকান আছে। রিটেল স্ট্রাকচার আমাদের কিন্তু ফ্র্যাগমেন্টেড, আপনার ওয়েস্টার্ন কান্ট্রির মতো না। ওয়েস্টার্ন কান্ট্রিতে এমনও দেশ আছে কয়েকটা রিটেল, ওদের অনেক ব্রাঞ্চ। সো এটা ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে বা এন্টারপ্রেনিয়াররা যেভাবে এগিয়ে আসতেছে, রিটেল স্ট্রাকচার ইজ অলসো চেঞ্জিং। লাইক স্বপ্ন, আগোরা, মিনাবাজার, স্বপ্ন ইটসেলফ মোর দেন 600 আউটলেট এখন। সো ইট ইজ চেঞ্জিং। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজির কারণে আপনার ই কমার্সও কিন্তু এগিয়ে আসতেছে, এফ কমার্স আসতেছে। সো টেকনোলজির সাথে মিল রেখে কিন্তু রিটেল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা কোম্পানিগুলিও তাদের ক্যাপাবিলিটি বিল্ড করতেছে, কনজিউমারও তাদের হ্যাবিট চেঞ্জ করতেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এটা আগাবেই। ফিলিপ কটলার একবার একটা কথা বলেছিলেন যে সামনে আসলে প্রোডাক্ট বিক্রি করতে, তিনি যখন মার্কেটিং 3.0 ধারণা বাংলাদেশে নিয়ে আসতেন, তখন আমি তার সামনে বসা, এবং তিনি বলছিলেন যে যখন প্রোডাক্ট এরপরে সামনে আগামীতে লঞ্চ হবে, তখন প্রোডাক্ট আসলে সবাই যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য থাকবে না, যারা যেভাবে অ্যাফোর্ড করতে পারবে তার জন্য সেভাবেই আগামীতে কোম্পানিগুলো প্রোডাক্ট তৈরি করে দিবে। আমরা বোধহয় সেই ফেজে এখন অনেক বেশি চলে এসেছি। আমি প্রশ্নটা কনজিউমারদের পার্সপেক্টিভ থেকেই জানতে চাই যে প্রান্তিক মানুষ আসলে
ব্র্যান্ড লয়াল বা প্রোডাক্ট লয়াল হয় কিনা, বা তাদের কনজাম্পশন প্যাটার্নে আপনি কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখেন, আপনার পারচেজ পাওয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু লয়্যালটি আপনার নির্ধারণ হয়। লয়্যালটি আপনার যদি এনাফ মানি না থাকে, আপনার নিড স্যাটিসফাই করার জন্য আপনি যাই পান তাই নেবেন। আর যদি আপনার একটু অ্যাফোর্ডেবিলিটি বেশি থাকে, তাহলে কিন্তু আপনি একটু চয়েসটাকে প্রেফারেন্স দিবেন। আপনার কোন ব্র্যান্ডটা বেটার, কোন ব্র্যান্ডটার উপর আপনার চয়েস করেন বেশি, সেটাতেই আপনি যাবেন। এটা হিউম্যান নেচার। আর এখানে আমাদের দেশে যে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী তো অলওয়েজ একটা অভাবের মধ্যে থাকে, তো বেসিক নিডটা স্যাটিসফাই করার জন্য যেটাই সামনে পাবে সেটাই কিনবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত যে কনজিউমার গ্রুপটা আছে, আমি একটা জিনিস দেখলাম, একটা গবেষণাতে এটা এসেছে যে 35% কনজিউমার একটু প্রিমিয়াম ব্র্যান্ডের দিকে সবসময় থাকতে চান। আমার প্রশ্নটা হচ্ছে, এই প্রিমিয়াম ব্র্যান্ডের দিকে তখন যারা যান, তখনই আপনাদের কম্পিটিশনটা চলে আসে বিদেশি প্রোডাক্টের সাথে, এবং বিদেশি প্রোডাক্টটা তো বাংলাদেশে প্রচুর আসছে, আপনি দোকানে গেলেই পাবেন। এই কম্পিটিশনটাতে আপনারা কেমন করছেন? দেখুন, আপনার মুক্তবাজার অর্থনীতিতে আপনি কোনো ব্র্যান্ডকে কিন্তু আটকে রাখতে পারবেন না। ব্র্যান্ডগুলো তার স্বকীয়তা বজায় রাখতেই হবে, আদারওয়াইজ ব্র্যান্ড থাকবে না। আর এর জন্য ইনোভেশন দরকার। সো ইনোভেশনের মাধ্যমে ব্র্যান্ডের নতুন ফিচার অ্যাড করা, কোয়ালিটি ইমপ্রুভ করা, কনজিউমার আপনার স্টাডি করে, কনজিউমার মাইন্ডসেটটাকে স্টাডি করে আপনার ইনসাইটটাকে ডিরাইভ করা, ওইভাবে প্রোডাক্ট ডিজাইন করে লঞ্চ করা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসে যে থাকতে পারবে না, হি উইল নট সার্ভাইভ। বাংলাদেশে, নট অনলি ইন বাংলাদেশ, আপনার বিশ্বের সব জায়গাতেই দেখবেন অনেক পুরনো কিছু কোম্পানি, তাদের এক্সিস্টেন্স নাই এখন। কারণ কি? কারণ হচ্ছে তারা ওই যে কনজিউমার মাইন্ডসেট যে ইভলভ হচ্ছে বা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স যে চেঞ্জ হচ্ছে, ওই জিনিসটাকে অ্যাসেস করতে পারে নাই, ওই ইনসাইটটাকে ধরতে পারে নাই। না ধরতে পারাতে তারা ইনোভেশনে যায়নি। ইনোভেশনে না যাওয়াতে কোম্পানি একটা পর্যায়ে স্টাক হয়ে গেছে এবং একটা পর্যায়ে সাস্টেনেবিলিটি লুজ করছে সে। সো এটার জন্য একটাই ওয়ে, সেটা হলো ইনোভেশন এবং কন্টিনিউয়াসলি মার্কেট স্টাডি করা। বিদেশি প্রোডাক্টগুলোর সাথে আমাদের কম্পেয়ার করলে আমরা কেমন করছি। সো এটা একটা সাইড আমি বললাম। আর সেকেন্ড ইস্যু হচ্ছে, এখন প্রশ্ন আসতে পারে, আপনি বলেছিলেন যে দেশীয় প্রোডাক্টগুলি বিদেশিদের কাছে হেরে যাচ্ছে কিনা, মার খাচ্ছে কিনা। সো আমি বলবো না। কারণ আপনি এগেইন, আমি যেটা একটু আগে বললাম, বাংলাদেশের এফএমসিজি মার্কেট যদি আপনি স্টাডি করেন, প্রোডাক্ট অফারিংসগুলি স্টাডি করেন, আপনি দেখবেন লোকাল প্রচুর কোম্পানি, প্রচুর প্রোডাক্ট এগিয়ে আসছে, যারা বিদেশি কোম্পানিগুলির সাথে কম্পিট করতেছে, মার্কেটে টিকে আছে। নট অনলি টিকে আছে, মার্কেট শেয়ার গেইন করতেছে। তাই যদি হয়, আমি একটা জিনিস দেখলাম, যদিও আমি এই ডেটাটা 2023 সালের পরে আমি খুঁজে পাইনি, কিন্তু আমি এটা জানতে চাই, সেটা হচ্ছে যে এফএমসিজির বাজারে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলছি 15%-এর মতো ইনফ্লেশন হয়েছে, প্রোডাক্টের দাম বেড়েছে। তার মানে আমি ধরতে চাচ্ছি বাংলাদেশে গত 2 বছরই ইনফ্লেশন, যদি আমি ফুড এবং নন ফুড সব হিসাব করি, 10 থেকে 12%-এর ভিতরে এটা ঘোরাফেরা করেছে। এফএমসিজির দাম তার আগে থেকে একটু বেশি বেড়ে যাচ্ছিল, এটা কেন? এক, দ্বিতীয়ত হচ্ছে, যদি তাই হয়ে থাকে, কনজিউমারকে তো ধরে রাখতে হবে, প্রাইজিংয়ের ক্ষেত্রে তাহলে আপনারা কি কৌশল নিচ্ছেন? কারণ দাম বেড়ে গেলে তো কনজিউমার মুখ ফিরিয়ে নেবে, এমন ঘটনাও ঘটছে। এমনকি আমরা দেখেছি প্রতিবেশী দেশ থেকে কম দামি প্রোডাক্ট চলে আসছে, যেগুলোর দাম দেশি প্রোডাক্টের থেকে কম হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। এটা কি আসলে সম্ভব এই বাজারে সার্ভাইভ করা? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনার। এটা একটা সময়োপযোগী কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি লাস্ট ফিউ ইয়ার্স আমাদের ইকোনমিটা একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি যদি বলি, করোনা থেকে শুরু হলো, তারপরে ইউক্রেন ওয়ার, এরপরে আবার আমাদের রিসেন্ট যে পলিটিক্যাল টার্ময়েল, তো সব কিছু মিলিয়ে আমাদের দেশের আপনার ইনফ্লেশনটা একটু বেশিই ছিল। ইনফ্লেশন থাকা কিন্তু ইকোনমির জন্য ভালো, খারাপ না। তবে সেটা সহনীয় পর্যায়ে, হয়তো 2 to 4 ইন বিটুইন থাকলে, যে কোনো গ্রোথ ইকোনমিতে কিন্তু ইনফ্লেশন একটু থাকতে হয়। সো ওই জায়গাটাই আমাদের একটু বেশি ছিল লাস্ট ফিউ ইয়ার্স। আবার রিসেন্টলি আপনি হয়তো দেখছেন, জাস্ট কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের আপনার ইনফ্লেশন স্পেশালি ফুডে এখন কিন্তু গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। সো সিচুয়েশন ইজ অলসো ইমপ্রুভিং। তো এখন এই যে ইনফ্লেশনারি ইকোনমিতে যখন প্রোডাক্টের দামটা বেড়ে যায়, তখন ইনকাম যদি না বাড়ে, তাহলে অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ওই সময় আমরা যারা মার্কেট অপারেটর আছি,
যারা আমরা বিভিন্ন প্রোডাক্ট অফার করি, আমরা কি করি? সো আমরা মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য অনেকে যেটা করি, প্যাক রিসাইজ করি। সে ফর এক্সাম্পল, যেমন আমাদেরই আছে, আমাদের একটা সাবান ছিল 10 টাকা দাম, স্মল এসকিউ। সেটা যখন আমরা দেখলাম ইনফ্লেশনের কারণে, এখন ইনফ্লেশনটা কেন হলো, ডলারের দাম বেড়ে গেছে, ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্টেড র মেটেরিয়াল, অবভিয়াসলি কস্ট অফ প্রোডাকশনও বেড়ে গেছে, তো আমরা আর ওই প্রাইসে দিতে পারছিলাম না। তখন আমরা যেটা করলাম, একটু আপনার ওয়েট কমিয়ে আরেকটা প্যাক লঞ্চ করলাম। এবং আপনার প্রায় সব কোম্পানি কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্টের এসকিউ রিসাইজ করে লঞ্চ করেছে, যাতে মানুষ সহনীয় পর্যায়ে রাখতে পারে। কারণ আপনি হয়তো এখন 200 গ্রাম একটা পেস্ট ইউ আর হ্যাবিচুয়েটেড টু পারচেজ, বাট এই সময় দেখা যাচ্ছে যে আপনার জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে, তখন আপনি 100 গ্রাম পারচেজ করবেন বা 150 পারচেজ করবেন বা করে, এভাবে মানুষ কম্প্রোমাইজ করে। সেই কম্প্রোমাইজটাকে আপনার স্টাডি করে ওইটাকে নিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট আপনার মার্কেটিং বা সেলস স্ট্র্যাটেজি সেট করেছি। ওকে, আরেকটা বিষয় এটা বলে আমরা একটু বিরতি নিব, সেটা হচ্ছে যে অনেক গ্রাহক আমি এখন দেখি তারা একটু অর্গানিক প্রোডাক্ট খুঁজে, হেলদি প্রোডাক্ট খুঁজে, হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্টের একটা বড় এফএমসিজির বাজার তৈরি হচ্ছে। আপনারা ওই বাজারে কিছুটা যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে, আসলেই তাই কিনা, এবং সেটাকে নিয়ে কি ধরনের ভাবনা আছে? আসলে রিসেন্টলি আপনি দেখবেন যে অর্গানিক প্রোডাক্ট বা ওয়েলনেস প্রোডাক্টের ডিমান্ড ডে বাই ডে বাংলাদেশে বাড়তেছে, যেটা দেশের বাইরে আগে থেকেই ছিল। বাংলাদেশের অনেকগুলো কোম্পানি কিন্তু এই ক্যাটাগরিগুলি লঞ্চ করতেছে। সো আমরাও করতেছি এসিআই থেকে। যেমন আমাদের যে ফুড ডিভিশনের নিউট্রিলাইফ একটা ব্র্যান্ড আছে, যেটা আমরা হাইজিন, হেলথ, হাইজিন, ওয়েলনেস এই জিনিসটাকে মাথায় রেখেই লঞ্চ করা ব্র্যান্ডটা। তারপর আমাদের ফার্মাসিউটিক্যালস আছে এসিআই এর, ওরাও কিন্তু নিউট্রাসিউটিক্যাল একটা কোম্পানি এস্টাবলিশ করেছি আমরা, যে ফুড সাপ্লিমেন্ট বা বিভিন্ন রকমের যে ডায়েট সাপ্লিমেন্ট এই সমস্ত এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে। ওই অবজেক্টিভ নিয়ে কোম্পানিটি এস্টাবলিশ করা হয়। তো আমরা ছাড়াও বাংলাদেশের প্রায় সব বড় বড় কোম্পানি দেখবেন, যেমন আপনার স্কোয়ারেরও আছে। সো সবাই চেষ্টা করছে এই মার্কেটটাকে ধরার জন্য। নিঃসন্দেহে। আমরা এবার একটি বিরতি নিব জনাব কামরুল। ফিরে এসে আমরা একটু লবণের বাজার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। এই কারণে আমি জানি আপনি লবণের বাজার সম্বন্ধে আপনার একটা বড় ধারণা আছে এবং আপনি এই বিজনেসটাকে এসিআই তরফ থেকে লিড করেন। আমি একটু আপনার তরফ থেকে এখানকার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু জানবো। দর্শক খুব দ্রুত ফিরবে একটু বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান। আমি বলছিলাম আমরা একটু লবণ নিয়ে কথা বলতে চাই। আমার একটু পার্টিকুলারলি আগ্রহ আছে এবং আপনার কাছ থেকে যেহেতু আজকে আমার জানার সুযোগ হয়েছে, আমি সুযোগটি হাতছাড়া করব না। সেটা হচ্ছে বাংলাদেশে লবণ ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব বিভ্রান্তির ভিতরে থাকি, যে আমাদের এত বড় সমুদ্র, নিশ্চয়ই আমরা অনেক লবণ উৎপাদন করে একদম বিশ্বে রপ্তানি করে একদম তাক লাগিয়ে ফেলবো। সেটা আসলে হয় বলে আমার মনে হয় না। বরং আমি তো অনেক সময় দেখি যে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল সল্টের একটা বড় সংকট হয়, নানা সময় আমি একটা আলোচনা দেখতে পাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি বিদেশ থেকেও লবণ বাংলাদেশে আসতে দেখি। এই লবণ ইন্ডাস্ট্রিটা আসলে ম্যাচিউরড হলো কিনা, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আসলে এই বাংলাদেশের যে লবণ শিল্প, এই লবণ শিল্প যেটা আপনি এই বাংলাদেশের কক্সবাজার বেল্ট এবং চিটাগাংয়ের একটা পোর্শনে কৃষকরা প্রোডাকশন করে, সেই কৃষকের যে লবণটা প্রোডাকশন হয় সেটাকে কালেক্ট করে আমরা যারা রিফাইনারি আছে আমাদের, যেমন এসিআই আছে, কনফিডেন্স আছে, তীর আছে, ম্যাগনা আছে, এরা রিফাইন করে আমাদের প্রজেক্টগুলোতে, এবং সেটা ভ্যাকুয়াম টেকনোলজির মাধ্যমে। এছাড়া ট্রেডিশনাল লবণও আছে। তো এখন আপনার যেটা প্রশ্ন, যে এত বড় একটা এরিয়া বাংলাদেশ, এত বড় একটা অপরচুনিটি, আমাদের এটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে বা সিচুয়েশনটা কি, এই জায়গাটা অনেকটা বিভ্রান্তি আছে মার্কেটে। ওভাবে এটা নিয়ে আসলে সবাই কাজও করে নাই। তো বাংলাদেশের লবণটা হচ্ছে নেচার ডিপেন্ডেন্ট। বঙ্গোপসাগরের পানির স্যালানিটি কিন্তু একটু অন্যান্য, যেমন আরব সাগর বা অন্যান্য সাগরের চেয়ে অত কম রিলেটিভলি। তো এখানে কিন্তু সেই হিসেবে অত ভালো লবণ প্রোডাকশন হয় না। এই জন্য যখন লবণ প্রোডাকশন কম হয় তখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। এবং বাংলাদেশের লবণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিসিক কিন্তু কাজ করছে। যেমন একটা সময় ট্রেডিশনাল মেথডে চাষ হইতো জমির উপরে, ডিরেক্ট মাটির জমির উপরে, তারপরে এখানে পলিথিন বেড বিছিয়ে প্রোডাকশন করে, প্রোডাকশন বাড়ালো, ইল্ড বাড়লো প্রোডাকশনের। রিসেন্টলি কিছু মানুষ তাদের নিজস্ব উদ্যোগে
আপনার গভীর নলকূপ বসিয়ে সেখান থেকেও প্রোডাকশন করতেছে। এবং আপনি জেনে খুশি হবেন, লাস্ট ইয়ারে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি লবণ প্রোডাকশন হয়েছে বাংলাদেশে। আপনি একটা প্রশ্ন করছেন যে কেন আমাদের এক্সপোর্ট হচ্ছে না। সো আসলে বাংলাদেশ থেকে, যেমন আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, বাংলাদেশ থেকে লবণ এক্সপোর্ট করা যাবে না, হবে না। কেন হবে না একটু এক্সপ্লেন করলে আপনি বুঝবেন। আমি যদি ইন্ডিয়ার সাথে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়া প্রতি বছর প্রায় আপনার 1 কোটি মেট্রিক টন লবণ এক্সপোর্ট করে, আমরা 1 কেজিও পারি না। কেন পারি না? ইন্ডিয়াতে আমি বেশ কয়েকবার গিয়েছি লবণ প্রোডাকশন দেখার জন্য, ফিল্ড দেখার জন্য। গুজরাট বেল্ট সবচেয়ে বেশি প্রোডাকশন হয় লবণ। সেখানে টেম্পারেচার, যেমন আমি একটা সময় দেখছি 50 ডিগ্রি টেম্পারেচার, আমাদের দেশে টেম্পারেচার ম্যাক্সিমাম হয়তো 35 হয়। নাম্বার 1। নাম্বার 2, ওদের দেশে সিজন শুরু হয় কিন্তু অক্টোবর নভেম্বর থেকে। সিজন আপনার কন্টিনিউ করে টিল মে জুন পর্যন্ত, বৃষ্টি কম হয়, ভেরি রেয়ার বৃষ্টি। আর আমাদের দেশের সিজন কিন্তু নভেম্বর বা ডিসেম্বরে শুরু হয়, এপ্রিল বা মেতে শেষ হয়, তাহলে সিজন কম। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ওরা গ্রাউন্ড ওয়াটার দিয়ে আপনার লবণটা প্রোডাকশন করে। গ্রাউন্ড ওয়াটারের স্যালানিটি অনেক বেশি থাকে। আমাদের দেশে লবণটার প্রোডাকশন হয় সি ওয়াটার থেকে। সি ওয়াটারে লবণের স্যালানিটি থাকে 3 to 4%, এর বেশি থাকে না। আর ওর গ্রাউন্ড ওয়াটারে থাকে 15 to 20% ইন বিটুইন। সো স্বাভাবিকভাবেই তার এখানে লবণের প্রোডাকশন বা পার একর ইল্ড অনেক অনেক বেশি। যার কারণে ওই ইন্ডিয়াতে কিন্তু লবণের 94% NaCl সমৃদ্ধ লবণ মাঠে দাম ম্যাক্সিমাম 1 টাকা। আর আমাদের দেশের লবণ কিন্তু 70% NaCl, মাঠে লবণের দাম হচ্ছে আমার প্রায় 6 থেকে 7 টাকা। তাহলে এই যে একটা র মেটেরিয়ালের এত বড় একটা প্রাইস গ্যাপ, এই প্রাইস গ্যাপের মধ্যে কিন্তু আমাদের দেশের লবণ প্রসেস করে বিদেশে এক্সপোর্ট করতে হলে আমার কস্ট অফ প্রোডাকশন অনেক বেশি হবে। এটা এই মুহূর্তে সম্ভব না, যদি না কোনো টেকনোলজিক্যাল ইনোভেশনের মাধ্যমে আমি আমার এখানকার প্রোডাকশন না বাড়াই। আপনি যে প্রসঙ্গটি বলছিলেন এটাতেই আমি একটু আসি। আমাদের এত বড় সমুদ্রের পানিটাকে নিয়ে এসে জমিয়ে শুকিয়ে আমরা লবণ তৈরি করি, আমি যদি ভুল না করে থাকি এটাই প্রসেস হওয়ার কথা। কেন আমি হঠাৎ করে গভীর নলকূপের দিকে গেলাম? কনসিডারিং দ্য ফ্যাক্ট আমি দেখতে পাচ্ছিলাম যে এই গভীর নলকূপ থেকে পানি তুলে সেটাকে শুকিয়ে লবণ উৎপাদন করা নিয়ে অনেকেই বলছেন যেটা পরিবেশের উপর বিশাল হুমকি। আসলে কি তাই? এই যে প্রথম কথা হলো, মানুষ কেন করে? মানুষ কেউ দেখছে, কেউ শুনছে ইন্ডিয়াতে এটা হয়, জি, এই জন্য বাংলাদেশে করতেছে। আর নাম্বার 2 হলো আপনার যারা করেছে, প্রথম যে ইনিশিয়েটিভ নিয়েছে সে দেখলো তার পার একর ইল্ড অনেক বেশি, জি, কম পরিশ্রমে বেশি প্রোডাকশন হচ্ছে, লাভ বেশি হচ্ছে। অবভিয়াসলি মানুষ লাভের পিছনে হাঁটে। সো একজন দুজনের দেখা দেখি জনপ্রিয়তা পেল এবং প্রোডাকশন বেশি, এটা শুরু হয়ে গেল। এখন নেক্সট যে প্রশ্ন, যে পরিবেশের ক্ষতি করবে কিনা, এটা তো ইটস এ বিগ কোয়েশ্চেন। এটি স্টাডি করতে হবে, জানতে হবে আসলে গ্রাউন্ড ওয়াটার যে রিজার্ভ কেমন আছে, বা এটা পরিবেশের আরও কী ক্ষতি করতেছে। ইন্ডিয়াতে তো হচ্ছে, ইন্ডিয়াতে এটা সরকার থেকে প্যাট্রোনাইজ করতেছে। সো আমাদের এখানে সরকারের এই জায়গাটা কোনো ভূমিকা ছিল না, মানুষ নিজ উদ্যোগেই করছে। এখন মানুষ ভুল করতেছে নাকি সঠিক পথে আছে, এটা আমার মনে হয় বিসিক থেকে একটা সমীক্ষা হওয়া দরকার। যদি ভালো হয় প্যাট্রোনাইজ করা উচিত, আর না হলে এখনই স্টপ করা উচিত এটা। কারণ এটার পরিমাণও আমি যেটা দেখলাম যে এই পরিমাণটা বাড়ছে। কিন্তু এই জিনিসটা নিয়ে পড়তে পড়তে আমার মাথায় একটা জিনিস আসলো এবং আমি এটা একটু জানলামও, সেটা হচ্ছে যে আমাদের দেশে লবণ চাষিরা সবসময় বলেন যে তারা ঠিকমতো ন্যায্য দাম পান না। এক, আবার আপনি বলছেন যে র মেটেরিয়ালের দামই যদি আমি প্রতিবেশীর সাথে তুলনা করি দাম প্রায় 5 গুণ বেশি। এই জটিলতাটা কিভাবে সমাধান করা যায়? কৃষক বা লবণ চাষি কি আসলেই তার ন্যায্য দাম পাচ্ছেন না, বা এই ন্যায্য দামটাকে এনশিওর করা সম্ভব? কৃষক আসলে তার ন্যায্য দাম পাচ্ছে না, ম্যানুফ্যাকচারারও তার ন্যায্য দাম পাচ্ছে না। আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, ইন্ডিয়াতে 1 টাকা র মেটেরিয়ালের দাম, ফিনিশ প্রোডাক্টের দাম 20 টাকা, 20 রুপি। সো রেশিও কিন্তু আপনার 20 টাইমস জি, আপনার ইনপুট আউটপুট রেশিও। বাংলাদেশে যদি লবণের দাম ফিল্ড লেভেলে 5 টাকাও ধরেন তাহলে, এবং 20 টাইমস যদি ইনপুট আউটপুট রেশিও ধরেন, তাহলে লবণের কেজি হওয়া উচিত 100 টাকা, কিন্তু বাংলাদেশে কিন্তু 42 টাকা লবণের কেজি। তো ওই পার্সপেক্টিভের থেকে আমি বলবো যে আপনার ম্যানুফ্যাকচারার লবণের ন্যায্য দাম পাচ্ছে না।
আর কৃষকও পাচ্ছে না। কৃষকের কেন এত বেশি প্রোডাকশন কস্ট? এখানে মেজর একটা কস্ট হলো জমির দাম। ওকে। কৃষকের যারা ফিল্ডে কাজ করে এরা লেবার, এরা জমিটা আরেকজনের কাছ থেকে নেয়। পার একর 70-80 হাজার টাকা দিয়ে জমিটা নেয় তারা। সেম জমি যখন ধান প্রোডাকশন করে 4-5 হাজার টাকার জন্য দেয়। তারপর সেম জমি যদি আপনার চিংড়ি চাষের জন্য হয় তাহলে ম্যাক্সিমাম 8-9 হাজার টাকা দেয়, এর বেশি না। লবণের জন্য কেন এত? সো এই জায়গাটাই লবণ দীর্ঘদিন যাবৎ ওই রেস্ট্রিক্টেড থাকাতে মাঝে মাঝে সিজনাল এফেক্টের কারণে কিছু কৃষকরা কিছু লাভবান ছিল। ওই লাভবানের কারণে আলটিমেটলি কৃষক লাভবান হয় না, জমির যে জোরদার, জমিটা যার, সেই টাকাটা নিয়ে নেয়। আচ্ছা। এই অবস্থার যদি পরিবর্তন না ঘটানো যায়, কৃষক কখনোই তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে না। বিসিকের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে যে কি ধরনের ইনিশিয়েটিভ নিলে আসলে এই মুহূর্তে এটা সমাধান হওয়া যেতে পারে? কারণ আপনারা, আমি যতটুকু জানি যে এটা নিয়ে আপনারা দীর্ঘ বৈঠকও করতে যাচ্ছেন। বিসিক কিন্তু কন্টিনিউয়াসলি মনিটরিং করে, এবং আমি সরকারি অনেক অর্গানাইজেশন দেখেছি বিসিকের যে মনিটরিং, যে কন্ট্রোল, এটা কিন্তু অন্য অনেক সেক্টরের রেগুলেটররা এভাবে করে না, বিসিক যেভাবে করে। কিন্তু এখন জমিটা তো অ্যাকচুয়ালি বিসিকের না, জমিটা তো সাধারণ জনগণের, বা অনেক সময় অনেক খাস জমি ডিসি থেকে লিজ নিয়ে কিছু এলাকার যারা ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে ওনারা নিয়ে ওনারা নিজেরা চাষ না করে ওনারা আবার প্রান্তিক চাষিদের কাছে দিয়ে দেয়। সো ওই জায়গাটাই বিসিকের পক্ষে হয়তো সম্ভব হবে না। সরকারকে এগিয়ে আসতে হবে যে লবণটা খাস জমি যেগুলো আছে এগুলি সত্যিকার অর্থে যারা লবণ চাষ করে তাদেরকেই দিতে হবে। মাঝখানে এই জোরদার প্রথাটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমার মনে হয় একটা পরিবর্তন আনা সম্ভব। আর সেকেন্ড যে পরিবর্তনটা যেটা বিসিক করতে পারে, কোয়ালিটি। আমাদের দেশে লবণটার 70% আমরা পাই NaCl। এই 70% NaCl আমরা ক্যারি করে ঢাকায় এনে এখান থেকে যেমন 100 কেজি আনলে আমি 70 কেজি পাই লবণ। অথচ আমার এটা যদি 90% হইতো আমি এখানে 90 কেজি পেতাম। এই যে আননেসেসারি যে 30 কেজি আমি ক্যারি করি, এটা ইটস এ ওয়েস্টেজ অফ রিসোর্স। সো এই জায়গাটা একটা নীতিমালা হতে পারে যে লবণ প্রোডাকশন হইলে না মিনিমাম 90% হইতে হবে NaCl। এখন NaCl কেন কম হয়? বেশি লাভের আশায় মাঠে ম্যাচুরড হওয়ার আগেই লবণটা হারভেস্টিং করে ফেলে। ওকে। যার কারণে আপনার নানা রকমের ময়েশ্চার পার্সেন্টেজটা বেশি থাকে, কিছু ইম্পিউরিটিসও থাকে। ওকে। একটা বিষয় নিয়ে সারা বছর না, প্রত্যেক বছরই একটা আলোচনা হয়, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কখন? কোরবানির সময়, যে লবণ নিয়ে রীতিমতো হাহাকার তৈরি হয়ে যায় বা লবণ নিয়ে একটা হাহাকার তৈরি করা হয়, এবং তখন প্রচুর করে আমরা দেখি যে বিদেশ থেকে অনেক লবণ আসে। আমার প্রশ্নটা ওখানে না, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সল্টের বাজারটা আসলে বড় কিনা, এসিআই সেদিকে ভাবছে কিনা, এবং সাধারণ লবণ যদি না করতে পারি, ইন্ডাস্ট্রিয়াল লবণের চাহিদা দেশে মিটিয়ে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব কিনা? আচ্ছা, আসলে আপনি যেটা বললেন যে প্রতি বছর কোরবানির আগে হাহাকার হয়, এটা আমি বলবো অনেকটা একটা প্রপাগান্ডা। জি। এবং এটা একটা হাইপ ক্রিয়েট করা হয়। কোরবানি যে কনজাম্পশন, এটা কিন্তু খুব একটা বেশি না, এটা হার্ডলি 20 থেকে 30 হাজার মেট্রিক টন। জি। তো এটা কিন্তু টোটাল যে বাজারের সাইজের সাথে এটা মানে কম্পেয়ারেবলই না। আর বাংলাদেশের লবণের প্রায় 20 লক্ষ মেট্রিক টন ডিমান্ড। এর মধ্যে আপনার এডিবল যেটা আমরা খাই সেটা হচ্ছে প্রায় 9 লাখ, আর বাকি প্রায় 10 to 11 লাখ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল সল্ট। তো অ্যাকচুয়ালি লবণ ইজ লবণ, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বা এডিবল, মানে আমি যেহেতু ACI সল্ট আমরা মার্কেটিং করি, প্রোডাকশন করি, আমি এভাবে ডিফারেন্সিয়েট করতে চাই না। এখন যেই লবণটাকে আমরা আয়োডিন মিক্স করি, দ্যাট ইজ এডিবল। আয়োডিন মিক্স না করলে ইন্ডাস্ট্রিয়াল। আর আপনি 1 কেজিতে বিক্রি করেন, ইট ইজ আপনার এডিবল সল্ট। 50 কেজি ব্যাগে বিক্রি করলে দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল সল্ট, এবং উইদাউট আয়োডিন। ইন্ডাস্ট্রিয়াল সল্ট কোথায় ইউজ হয়? ইন্ডাস্ট্রিয়াল সল্ট ইউজ হয় আপনার কিছু টেক্সটাইলে ডাইংয়ের জন্য, কিছু আছে আপনার ইভেন আপনার যে ডিটারজেন্ট পাউডার, এখানেও কিন্তু সল্টের ইউসেজ আছে। জি।
তারপরে আবার এডিবল সল্টও ইন্ডাস্ট্রিয়াল হিসেবে বিক্রি হয়, যেমন ফুড ইন্ডাস্ট্রিগুলি কিনে, বিস্কিট ফ্যাক্টরিগুলো বা যারা পোলট্রি ফার্মগুলো, যাদের পোলট্রি ফিড প্রোডাকশন করে ওরা, সো এদেরও কিন্তু একটা হিউজ কনজাম্পশন আছে। তো ওগুলিকে আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল সল্ট হিসেবে ক্যাটাগরাইজ করি অন দ্য বেসিস অফ অ্যাকচুয়ালি ইউসেজ নেচারের উপর ডিপেন্ড করে। তো এটা আপনি যেটা বললেন আরেকটা যে এক্সপোর্ট করা যায় কিনা, এই বাজারটা বড় হচ্ছে না? এই বাজারটা আপনার ইয়েস বড় হচ্ছে, কারণ এডিবল তো ডিপেন্ড করে পপুলেশন গ্রোথের উপরে। জি। আর ওইটা তো ইন্ডাস্ট্রিয়ালটা তো ডিপেন্ড করবে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কতটা গ্রো করতেছে তার উপরে। টেক্সটাইল সেক্টর যদি আরও গ্রো করে এটা আরও বড় হবে। তারপরে আপনার পোলট্রি, ডেয়ারি, ফিড এটা বড় হলে আরও বড় হবে। এটা কি এক্সপোর্ট করা সম্ভব? এক্সপোর্টের ক্ষেত্রে আবার সেম অ্যান্সার আমার, যে আমার ইনপুট কস্ট তো বেশি, একই রকম। সো এই জায়গাটায় আমার মনে হয় বাংলাদেশে কারেন্ট সিচুয়েশনে সম্ভব না। ওকে, আমরা লবণ শিল্প সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং ইয়াং জেনারেশনের আরও কিছু প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে জানবো। দর্শক, একটা বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান। আমরা এর আগের বার আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের যে কোনো অতিথিকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যেটা ইয়াং জেনারেশন আমাদের কাছে পাঠায়। তো তারা আপনার কথা শুনে নতুন 10টা প্রশ্ন পাঠিয়েছে। তারা অনেক বেশি পাঠায়, আমরা 10টা সিলেক্ট করি। তো আমি সেই নতুন 10টা প্রশ্ন আপনাকে এই মুহূর্তে করতে চাই। প্রথম প্রশ্ন, এসিআর কোন কনজিউমার প্রোডাক্ট আপনি সবচেয়ে বেশি ইউজ করেন? আমরা জীবনের প্রতিদিনের সাথেই কিন্তু মিশে আছে লবণ, চাল, আটা, আপনি প্রতিদিন খেতেই হবে। মানে আপনি কোনটা বেশি ইউজ করেন তারা সেটা জানতে চায় এসিআর প্রোডাক্টগুলোর ভিতরে? আমি এসিআর সবগুলো ইউজ করি, মানে সবগুলোই মোটামুটি। যে আমি যদি বলেন আমাকে এসিআই এর রাইস ফ্লাওয়ার, এসিআই এর অয়েল, এসিআই এর লবণ, এসিআই এর সোপ, এসিআই এর যেমন কোলগেটটা কিন্তু আমাদের কোলগেট, এসিআই কোলগেট, এগুলি ছাড়া তো আপনার ইউ ক্যান নট পাস ইউর ডে। সবকিছুই আপনার সবকিছুই আমাকে ইউজ করতে। এখন আপনি যদি বলেন কোনটা ইউসেজ পরিমাণে বেশি, লবণ তো আপনি 1 কেজি খাইতে পারবেন না, ওইটা হয়তো আপনার তরকারির সাথে সামান্য একটা 1 চিমটি যাবে। আবার যদি রাইস হয় সেটা তো অবশ্যই বেশি খাবেন। সো আপনি ওইটাকে আসলে ওইভাবে মেজার করতে হইলে তাহলে বলতে হয় যে ওয়েটেজ হিসাবে, কেজি হিসাবে অবভিয়াসলি হয়তো রাইসটা বেশি কনজাম্পশন হয়। ওকে, সেকেন্ড প্রশ্ন, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ব্র্যান্ড লয়ালিটি নাকি প্রাইস কম্পিটিটিভনেস? দুইটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রাইস কম্পিটিটিভনেস যদি না থাকে, একটা পর্যায়ে কিন্তু ব্র্যান্ড আর লয়াল থাকে না। কিছু কিছু থাকে, হ্যাঁ কিছু কিছু থাকে, কিছু একটা পর্যায়ে, একটা সার্টেন স্টেজ পর্যন্ত কিন্তু সার্টেন স্টেজ পর্যন্ত মানুষ কম্প্রোমাইজ করে, লয়ালটিটাকে প্রেফারেন্স দেয়। অবভিয়াসলি লয়ালটি ইজ প্রেফার্ড, ওকে, বাট এটা একটা লিমিট আছে, একটা লিমিট আছে। ওকে। তৃতীয় প্রশ্ন, ভবিষ্যতে এফএমসিজি খাতে সবচেয়ে পরিবর্তন কোথায় আসবে, ডিস্ট্রিবিউশনে নাকি প্রোডাক্ট ইনোভেশনে? অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইনোভেশন, আরও নতুনত্ব আসবে। ওকে। চতুর্থ প্রশ্ন, এই মুহূর্তে লবণ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয় আপনার, যখন একটির কথা যদি বলতে বলি? লবণ শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ র ম্যাটেরিয়াল, আই মিন দ্য ক্রুড সল্ট। ক্রুড সল্ট বাংলাদেশে একটা ভলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্মাররা ন্যায্য দাম পাচ্ছে না, ওরা যদি ন্যায্য দাম না পায় আমরা কিন্তু র ম্যাটেরিয়াল পাবো না। আলটিমেটলি আমার ব্র্যান্ড এফেক্টেড হবে, আমি আপনাকে আপনার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করতে পারবো না। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, একটু কর্মীদের নিয়ে প্রশ্ন করতে চাই। কর্মীদের সাফল্য পরিমাপের সবচেয়ে কার্যকর কৌশল কোনটি? আপনার সাথে যারা আপনার কলিগরা আছেন বা আপনার টিমে যারা কাজ করেন, আপনি আপনাকে যদি বলা হয় যে তাদের সাফল্য মাপতে হবে, আপনি কোন টুলটা দিয়ে সেটা মেজার করবেন? আমরা যারা মার্কেটিংয়ে আছি বেসিক্যালি আমাদের কিছু কেপিআই থাকে। কেপিআই যেমন মার্কেট শেয়ার, প্রফিটেবিলিটি, গ্রোথ, এই জিনিসগুলি আমরা কেপিআই মেজার করি। এখন এই কেপিআইগুলি অ্যাচিভ করতে হলে তাকে কিন্তু ক্রিয়েটিভ হতে হয়। ওকে, সো এই ক্রিয়েটিভিটি এবং এক্সিকিউশন, সো এই দুইটার মাধ্যমেই কিন্তু আমরা ওই কেপিআইগুলি জাস্ট করে একটা আমরা পারফরমেন্সটাকে মেজার করি। সো আপনি সবার আগে ক্রিয়েটিভিটি এবং ইয়াকে দেখেন, এক্সিকিউশনকে দেখেন। ওকে, এটা যে গুরুত্বপূর্ণ যারা এসিআইতে কাজ করেন বা করতে চান তাদের জন্য। পরের প্রশ্ন,
প্রতিষ্ঠানের দক্ষ কর্মী, এটা অনেকেই জানতে চাইছেন, প্রতিষ্ঠানের দক্ষ কর্মী যদি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে চলে যেতে চায় তাহলে কি করা উচিত? ওয়ার্ল্ড ইজ ওপেন। এটা কেউ যদি মনে করে যে এখানে কিন্তু তার যে ক্যাপাসিটি আছে সেটা কাজে লাগাতে পারছে না, সে যেতেই পারে। আমরা এই জায়গাটায় ওপেন, আমরা উই অ্যালাউ অ্যাকচুয়ালি টু মুভ আউট এনি এমপ্লয়ি। কখনো ধরে রাখার চেষ্টা করেন না? হ্যাঁ, আমরা আমরা কথা বলি। যখন এ ধরনের কেউ চলে যেতে চায় আমরা প্রথমে কথা বলি, তার গ্রিভেন্সগুলি জানার চেষ্টা করি। চেষ্টা করে আমরা কাউন্টার অফার করি যে ঠিক আছে, তুমি এই দিস উইল উই ক্যান অফার ফর ইউ। সে যদি মনে করে যে না, ইয়েস উইথ দিস অফার আই এম স্যাটিসফাইড বাট আই ক্যান এক্সেল মাই ক্যাপাবিলিটি, সে থাকে। আদারওয়াইজ সে যদি মনে করে যে না, আমার অপরচুনিটি বাইরে বেশি, আমি চলে যাব, দেন অ্যাকচুয়ালি আমরা এটা অ্যালাউ করি। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। ব্যবসার ব্যর্থতা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? আপনার যে কোনো কাজ করতে গেলেই কিন্তু সাকসেস ফেলিউর থাকতেই পারে। আপনার ইভেন একটা রিসার্চে দেখা গেছে একটা ম্যানেজারের আপনার 40% ডিসিশন যদি কারেক্ট হয়, হি ইজ এ বেস্ট ম্যানেজার অর বেস্ট লিডার। এখন প্রশ্ন হলো ফেলিউর তো আছেই, থাকবে। তো ফেলিউর থেকে আপনার পরবর্তীতে ডিসিশনগুলিতে কারেক্টিভ মেজার হিসাবে আপনাকে ওই পাস্ট এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে কারেক্টিভ মেজার নেবেন। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটি বেশি জরুরি, যুক্তি নাকি অভিজ্ঞতা? বোথ। আপনার কাছে কোনটা বেশি কাজে লাগে? আমরা যারা সিনিয়র লিডারশিপে আছি এদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশি ম্যাটার করে। আমরা কিন্তু বুঝতে পারি যে এই জিনিসটার কনসিকুয়েন্স কী হবে, বা কারণ এই জন্য বুঝতে পারি এই সেম টাইপের সিচুয়েশান পাস করে আসছি, আমরা দেখে আসছি দুই একটা, হয়তো ওইটাতে কোরিলেট করতে পারি। যেটা ইয়াং যারা নতুন আসছে, যে এই ধরনের প্রবলেম ফেস করে না, সে হয়তো বুঝতে পারবে না। ওকে, 9 নম্বর প্রশ্ন। আপনাকে নিয়ে যদি কখনো বই লেখা হয় তার শিরোনাম কি হবে, কি হওয়া উচিত? এটা তো একটা কঠিন প্রশ্ন করছেন। এটা তো আসলে যারা আমার সাথে কাজ করে বা আমাকে যারা চিনে তারা ভালো বলতে পারবে। আর এমনি যদি আমাকে যদি প্রশ্ন করেন আমি কিভাবে নিজেকে দেখি, আমি একজন ইনোভেটর। জি, ইনোভেশনটাকে আমি প্রাধান্য দিই, চেঞ্জ ম্যানেজমেন্ট আমি প্রাধান্য দিই। সো এই অলওয়েজ আমি চাই যে এফিসিয়েন্সি, ইনোভেশন, চেঞ্জ, এই জিনিসগুলি আমি ফোকাস করি বেশি। ওকে, তাহলে আপনার বইয়ের নাম হতে পারে দি ইনোভেটর। যদি কখনো এই বই কেউ লেখে বা আপনি যদি কখনো লেখেন, আপনি এর নাম চয়েস করতে পারেন। 10 নম্বর প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, বাট আমি জিনিসটা জিতে চাই। সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে বিনিয়োগের অফার এসেছে, কিন্তু আপনাকে এই টাকা দিয়ে শর্ত দেওয়া হলো সম্পূর্ণ নতুন একটা খাতে ইনভেস্ট করতে হবে বা সেই মার্কেটে ঢুকতে হবে, আপনি কোন সেক্টরকে বেছে নেবেন? অ্যাগেইন একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন এই সেন্সে, বাংলাদেশের অনেক লোকের কাছে আমি, অনেকেই বলে অনেক সময় যে আমার কাছে টাকা আছে, কোন সেক্টরে ইনভেস্ট করব, কি করব। সো অলওয়েজ অপরচুনিটি হান্টিংয়ে থাকে মানুষ, বিজনেসম্যানরাও, আমরাও থাকি। আমরাও অলওয়েজ অ্যাজ এ কোম্পানি কোন সেক্টরে ইনভেস্ট করব, কোন ক্যাটাগরি লঞ্চ করব, কি করবো, আমরা এটা অলওয়েজ উই আর ইন এ সার্চিং অফ অপরচুনিটি। আর আমাকে যদি পার্সোনালি বলা হয় যে আমি কোন সেক্টরে আমরা ইনভেস্ট করতে চাচ্ছি বা যাব, আমার কাছে যদি পার্সোনালি টাকা থাকে, তো রিসেন্টলি আমি দেখেছি বাংলাদেশের অ্যাজ এ কান্ট্রি আপনার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গ্লোবালি যেভাবে আগাচ্ছে, ইভেন ইন্ডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, আমাদের এই জায়গাটায় আমাদের মানে এখনও শিশু বলবো না, কোথাও নাই আমরা। আমাদের 4টা কি 5টা অর্গানাইজেশন আছে আমাদের দেশে এটা কাজ করে। তো এই জায়গাটা একটা অপরচুনিটি আছে বলে আমার মনে হয়। ডেফিনেটলি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে, এই জায়গাটাতে আমি অনেক সুযোগ আছে। ট্রু। জনাব কামরুল হাসান, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করতে চায় কিনা, ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করতে চায় কিনা, এই কথাটা আমি এই জন্য বলছি, আমি যখনই নতুনদের সাথে কথা বলি বা সবার সাথে না, অনেকে আমাকে এই উত্তরটা দেন যে ভাইয়া ফ্যাক্টরিতে কাজ করবো না বা ইন্ডাস্ট্রিতে কাজ করবো না। ছেলে এবং মেয়েদের ভিতরে যদি আমি রেশিও করি, মেয়েরা তো আরও কিছুটা অনীহা থাকে, কারণ অনেক ক্ষেত্রেই তারা ওই এনভায়রনমেন্টটাতে ইজি হতে পারেন না।
আপনার কাছে আমি প্রশ্নটা এভাবেই করতে চাই যে যখন আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এতগুলো কনজিউমার প্রোডাক্ট লঞ্চ করছেন, রান করছেন, এগুলোকে সেল করছেন, আপনি আসলে কতটা এফিশিয়েন্ট ওয়ার্ক ফোর্স পাচ্ছেন এই মুহূর্তে এবং তাদেরকে আপনি 10-এ কত দেবেন? বাংলাদেশে আসলে স্কিল লেবার ফোর্সের একটু অভাব আছে। আপনি ঠিকই বলেছেন, ফ্যাক্টরিতে সবাই কাজ করতে চায় না। ফ্যাক্টরিতে কারা কাজ করে? এখন আমরা যেটা দেখি, যারা একটু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না বা অত বেশি উচ্চশিক্ষা নিতে পারে নাই, ওরাই ইউজুয়ালি ফ্যাক্টরিতে কাজ করে। সো প্রাইমারি লেভেলে লেবার শ্রেণী যারা, তারা। আর যদি ম্যানেজমেন্টের কথা বলি, এখানেও কিন্তু যারা একটু হাই প্রোফাইল বা এডুকেটেড বা ভালো স্টুডেন্ট, এরাও যেতে চায় না ফ্যাক্টরিতে। না যেতে চাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ফ্যাক্টরিগুলো একটু দূরে হয় শহর থেকে, ফ্যাক্টরি এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট হয়, এই কারণে যেতে চায় না মানুষ। সবাই কমফোর্ট জোনে কাজ করতে চায়, সবাই কমফোর্ট খোঁজে, এই কারণে হতে যেতে চায় না। এখন প্রশ্ন হলো, এই মেধাবী ছেলেরা বা এফিশিয়েন্ট ছেলেরা যদি ফ্যাক্টরিতে না থাকে, তাহলে তো প্রোডাক্টিভিটি আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা যারা বিজনেস, যারা এন্টারপ্রেনিয়ার আছে বা যারা লিডারশিপে আছে, ম্যানেজমেন্টে আছে, ওনাদের উচিত আমি মনে করি ওই ধরনের এনভায়রনমেন্ট ফ্যাক্টরিতে ক্রিয়েট করা। জি। আপনি যদি দেশের বাইরে কোনো ফ্যাক্টরিতে যান, ইন্ডাস্ট্রিয়াল বেল্টেই ফ্যাক্টরি হয়, যেখানে সেখানে হয় না আমাদের মতো। এবং ওই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ওই এলাকাটাও কিন্তু ইকুয়ালি আপনার একটা সফিস্টিকেটেড এরিয়া মনে হবে। লাইক আপনার আমাদের যেমন আমরা বাড়িধারা বা গুলশান বনানী, অনেকটা এখানে যে ফ্যাসিলিটিসগুলি পাওয়া যায়, ওই ধরনের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কিন্তু সেম ফ্যাসিলিটিস পাওয়া যায়। আমি জাস্ট লাস্ট মান্থে চায়নাতে একটা সল্ট ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম। জি। বিশাল ফ্যাক্টরি, আমাদের চেয়ে প্রায় 10 গুণ প্রোডাকশন ক্যাপাসিটি বেশি। এত চমৎকার এনভায়রনমেন্ট, মানে উই ক্যান নট ইভেন থিঙ্ক এই ধরনের এনভায়রনমেন্ট। কারণ সল্টি এনভায়রনমেন্ট আমরা যেটা দেখি বা বুঝি একটু করসিভ হয়। ইভেন এন্টায়ার বেল্টে আরও অনেকগুলো ফ্যাক্টরি আছে আশেপাশে, খুবই সুন্দর এলাকা। তো ওই সমস্ত এলাকায় আপনার, এবং যে ভিতরে যে এনভায়রনমেন্ট, সো এনিবডি উইল বি ইন্টারেস্টেড টু ওয়ার্ক, আমাদের মতো না। এই যদি অবস্থা হয়, তাহলে আপনারা আসলে এই ওয়ার্কফোর্সগুলোকে কতটা দক্ষ হিসেবে পাচ্ছেন? আপনি বলছিলেন যে যারা একেবারেই মানে না করার জন্য তারা ইন্ডাস্ট্রিতে আসে, তাহলে আসলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্রোথ আমরা যেরকম এক্সপেক্টেড চাচ্ছি সেটা হয় কিনা? আরেকটা আমি প্রশ্ন করেছিলাম যে মেয়েদের কন্ট্রিবিউশন এই ওয়ার্কফোর্সে কতটা থাকে? আমি যেমন শ্রমিকদের ক্ষেত্রেও জানতে চাচ্ছি, আবার যারা একটু সুপারভাইজারি বা ম্যানেজারি লেভেলে কাজ করে তাদের ক্ষেত্রেও এই কন্ট্রিবিউশনটা কতটা আসছে? আমাদের দেশে তো আসলে মেয়েদের যে পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স একমাত্র আপনি আরএমজি সেক্টরে দেখবেন বেশি, অন্যান্য সেক্টরগুলিতে কিন্তু রেয়ার। আর অন্যান্য সেক্টরও কিছু কিছু জায়গায় পার্টিসিপেশন একটু আছে। যেমন মনে করেন, আমি যদি বলি আমাদের এখানে আমাদের যে সোপ প্রোডাকশানে প্যাকিং সেকশানে কিন্তু মেয়ে বেশি। কিন্তু আবার যদি দেখি আমি প্রোডাকশান মেশিন অপারেটর, এখানে কিন্তু আবার মেয়ে কম। সো এখানে অ্যাকচুয়ালি সেক্টর টু সেক্টর ভ্যারি করে, কোনো সেক্টরে মেয়ে বেশি, কোনো সেক্টরে মেয়ে কম। বাট ওভারঅল লেভেলে কিন্তু বাংলাদেশে ওয়ার্কফোর্সের ফিমেল পার্টিসিপেশন ইজ ভেরি লো এখনো। এখন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব কামরুল হাসান, শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 10 বছর পরে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে, সেটা এফএমসিজি হতে পারে, সল্ট হতে পারে, আপনি এই ইন্ডাস্ট্রিগুলোকে কোথায় দেখেন? এখন যে জায়গাটায় আছে, আর দ্য ওয়ে উই আর অ্যাকচুয়ালি গ্রোয়িং বা টেকনোলজিক্যাল ইনোভেশন যেভাবে আসছে, সেভাবে অবভিয়াসলি এখন যেভাবে আছে এর চেয়ে ভালো অবস্থায় যাবে। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং অতটা ফোকাস ফিউচারে করা উচিত না। কেন উচিত না? ল্যান্ড লিমিটেড এখানে, আপনার মানুষ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর ম্যানুফ্যাকচারিং হলেই কিছুটা আপনার এনভায়রনমেন্ট পলিউশন হবেই। সো এই জায়গাটায় ম্যানুফ্যাকচারিং নির্ভর না হয়ে সার্ভিস ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি যদি গ্রো করানো যায়, বেটার। যেমন ফর এক্সাম্পল সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভ্যালু এডিশন ইজ ভেরি হাই, সেমিকন্ডাক্টর বা আদার সার্ভিস এরিয়া, যেখানে আপনার
পলিউশন হবে না, ল্যান্ডের ইউসেজ কম লাগবে, ওই জায়গাটায় ফোকাস করা উচিত বাংলাদেশ। ওকে, আমরা তেমনটি আশা করি। জনাব কামরুল হাসান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। সো আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক যারা অনুষ্ঠানটা দেখছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের যদি আমি জন্মলগ্ন থেকে তুলনা করি, তাহলে বাংলাদেশের আসলে কিন্তু ধরেই নেওয়া হয়েছিল যে বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ হবে। এই পথ চলতে 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 বাংলাদেশ হঠাৎ করে শিল্পভিত্তিক একটা ইন্ডাস্ট্রির দিকে ফোকাস করলো, এবং তারপর থেকেই কিন্তু এই ম্যানুফ্যাকচারিং জগতের উত্থান, এবং তারপর থেকে এত এত বড় বড় ব্র্যান্ড বা এত বড় বড় কংগ্লোমারেটগুলো সামনে আসলো। এই পথ চলাটা কি খারাপ ছিল? না, খারাপ ছিল না, কারণ বাংলাদেশের যে বিপুল স্থানীয় বাজারের যে বিপুল চাহিদা, সেটিকে মেটানোর জন্য আসলে লোকাল কনজাম্পশন বা লোকাল প্রোডাকশন বাড়ানো অবশ্যম্ভাবী ছিল। কিন্তু এখন এসে আমাদের দেশের এফএমসিজি অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলি, বা আমাদের দেশে অন্যান্য যে কোনো ধরনের পণ্য বলি, সেগুলোর যে চাহিদা তৈরি হয়েছে এবং সেগুলোর সাথে পাল্লা দিয়ে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ, সেটি নিয়ে আমরা যখনই বিভিন্ন অতিথির সাথে কথা বলেছি, তারা সবাই বলেছেন যে এটি এখনও পর্যাপ্ত ম্যাচুরিটি হয়নি, কিন্তু সেটিকে আর অনেক বেশি ম্যাচিউর করার সুযোগ আছে। পরিধি বাড়বে কিনা সেটি অন্য প্রশ্ন, যেটি জনাব কামরুল হাসান বলছিলেন যে সামনে হয়তো সার্ভিসেও মনোযোগ দিতে হতে পারে। বাট যতটুকু আমাদের গ্রোথ করার সুযোগ আছে, যতটুকু আমরা আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, সেখানে যাতে আমরা সর্বাত্মক নীতি সহায়তা পাই, পরিবেশটা পাই, এবং যারা এখানে কন্ট্রিবিউট করেন, কৃষক থেকে শুরু করে সবাই, তারা সবাই যাতে নিজেদের ন্যায্য দামটি পান, সেটি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের মার্কেটে যৌক্তিক দামে পণ্য মিলবে বলে আমরা আশা করি। সেক্ষেত্রে নীতি নির্ধারকরা যা উদ্যোগ নেয়ার সেটি তারা নেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।